শুরু করছি সিংহের গর্জন এর ষষ্ঠ পর্ব। নামতে শুরু করেছে বেলুন। ব্যাপারটা প্রথম খেয়াল করলো রবিন। অল্টিমিটার দেখল কিশোর 18,000 ফুট। দেখতে দেখতে নেমে এলো 15,000-এ। এটা ঘটবেই, মন্তব্য করলো সে। গরম থার্মাল আমাদেরকে উঠিয়েছিল, এখন বাতাস ঠান্ডা, আর ঠান্ডা বাতাসে অত ওপরে থাকতে পারবে না বেলুন। পর্বতের এপাশে পাথর সর্বস্ব নয়, খাড়াও নয় অন্য পাশের মতো, বেশ ঢালু মাটি আছে, কাজেই সূর্যের তাপ ধরে রাখতে পারে না বেশিক্ষণ। ওপাশে বাতাস যেমন গরম, এপাশে তেমনি ঠান্ডা। 8,000 ফুট নেমে এসেছে বেলুন, কমপক্ষে আরো 2 মাইল নামবে, তারপর যদি থামে। দাঁতে দাঁতে বাড়ি লাগতে আরম্ভ করেছে রবিনের। বেশি তাড়াতাড়ি নামছে। কথাটায় একটা ধাক্কা খেল কিশোর। নতুন বিপদের ইঙ্গিত। হ্যাঁ, বেশি তাড়াতাড়ি নামছি। নামলেই তো ভালো, মুসা বলল। না, বেলুনের মুশকিলই হলো চলতে আরম্ভ করলে থামানো যায় না, থামলে চালানো যায় না। আবার উঠতে আরম্ভ করলে সহজে নামানো যায় না, তেমনি নামতে শুরু করলে ওঠানো যায় না, এমনকি বন্ধও করা যায় না সহজে। এই যে আমরা এখন এত বস্তা ফেললাম, সহজে উঠল কি? এমনও হতে পারে একেবারে মাটিতে না নামার আগে থামবেই না। প্রচন্ড বাড়ি লাগবে ঝুড়িতে, আর এক আছাড়েই আমরা খতম। বস্তা ফেলো, আর কোনো উপায় নেই। আবার বস্তা ফেলা হতে লাগলো, কোনো কাজ হচ্ছে না। পর্বতে বাড়ি খেয়ে ওপরে নিচে পাশে ছড়িয়ে রয়েছে বাতাস। নিম্নগতি একটা স্রোতের মধ্যেই পড়েছে আকাশবিহার, নেমে চলেছে শাঁ শাঁ করে। মাটিতে আছড়ে না পড়ে যেন আর থামবে না। দড়ি! চেঁচিয়ে বলল মুসা। দড়িটা দিয়ে থামানো যায় না? তাই তো, আগে ভাবলাম না কেন। বলতে বলতেই দড়িটা তুলে পর্বতের ঢালের দিকে ছুঁড়ে মারল কিশোর। 100 ফুট দড়ির এক মাথা বাঁধা রয়েছে ঝুড়িতে, আর এক মাথা খোলা। ঢালের গায়ে অনেক পাথর আছে, ঝোপঝাড় আছে, কোনোটাতে আটকে গেলেই হয়, নিচে নামা আটকাতে পারবে বেলুনের। কিন্তু কোথাও আটকাচ্ছে না দড়ি, নেমেই চলেছে বেলুন, যেন পাথরের মতো পড়ছে। থামার আশা ছেড়ে দিয়েছে ছেলেরা, ভাবছে এখন মাটিতেই পড়বে না পাথরের ওপর। গাছের মাথায় পড়লেও বাঁচার ক্ষীণ আশা আছে, কিন্তু নিচে গাছ আছে তো। টর্চ জেলে দেখল কিশোর। শুরুতে ঢাল ছাড়া আর কিছুই চোখে পড়ল না। তারপর চোখে পড়ল আরো নিচে, যেখানে সমতল হয়ে গেছে উপত্যকা। ফাইন, বলল সে, মনে হচ্ছে নরম ঘাস, আছাড়টা কমই লাগবে। আরো নিচে নামার পর নিচে তাকিয়ে আঁতকে উঠল মুসা। দেখল লক্ষ লক্ষ তলোয়ার যেন ফলা উঁচু করে রেখেছে ওদেরকে বিদ্ধ করার জন্যে। উদ্ভিদ, কোনো সন্দেহ নেই, খাড়া হয়ে আছে, প্রায় 6 ফুট উঁচু। তলোয়ারের মতো এই পাতাগুলো দূর থেকে কিংবা উঁচু থেকে দেখলে মনে হয় সবুজ ঘাসের মাঠ। প্রতিটি পাতার ডগায় রয়েছে 4-5 ইঞ্চি লম্বা চোখা কাটা। বস্তা ফেলো, বস্তা ফেলো! চিৎকার করে বলল কিশোর। যত তাড়াতাড়ি সম্ভব ফেলা হতে লাগলো বস্তা, কিন্তু বেলুন আর থামে না। পড়ার মোহ পেয়েছে যেন ওটাকে। তলোয়ার পাতার খোঁচা লাগিয়ে নিজেকে না ফাঁসানো পর্যন্ত আর নিস্তার নেই যেন। ঝুড়িতে আর থাকা যাবে না, কিশোর বলল। দড়ি বেয়ে উঠে যাও। যেসব দড়ি দিয়ে বেলুনের সঙ্গে ঝুড়িটা বাঁধা হয়েছে ওগুলোর কথা বলল সে। দড়ি ধরে ঝুলে পড়তে না পড়তেই খচাং খচাং করে অসংখ্য তলোয়ারের খোঁচা লাগলো ঝুড়িতে। কটকট করে ভাঙলো খেজুর কাটার মতো শক্ত কাটাগুলো। উঠতে আর এক মুহূর্ত দেরি করলেই পায়ে খোঁচা খেত ওরা। ওঠার সময় তো উঠেছে, খোঁচা বাঁচিয়েছে, এখন কি করবে? সকাল পর্যন্ত আটকে থাকতে হবে। কপাল ভালো হলে তখন এই তলোয়ার ক্ষেতের মালিক এসে ওদেরকে মুক্ত করবে। কিন্তু এতক্ষণ কি আর ঝুলে থাকা সম্ভব? কোমরের বেল্টে ঝুলছে লুপে বাঁধা ছোট্ট একটা টর্চ, সেটা জ্বালল কিশোর। কাঁটায় বিঁধে আটকে রয়েছে ঝুড়িটা। নিচ দিয়ে ঢুকে ওপর দিয়ে বেরিয়ে এসেছে অসংখ্য কাঁটা। ঝুড়ির তলাটা দেখতে লাগছে এখন সজারুর পিঠের মতো। টর্চ নিভিয়ে দিল আবার সে। কি পাতা ওগুলো? মহা খাপ্পা হয়ে বলল মুসা। হত ছাড়া এই দেশে আরো যে কত কিছু দেখবো। সাইসেল, রবিন বলল। কি হয় ওগুলো দিয়ে? তাও জানো না? এদেশের প্রধান রপ্তানি দ্রব্য। দেখতে ক্যাকটাসের মতোই, সেঞ্চুরি প্ল্যান্টের খালাতো ভাই। সেঞ্চুরি প্ল্যান্ট? যেসব গাছে 100 বছরে একবার ফুল ফোটে তারপর মরে যায়, ওগুলোর কথা বলছো? লোকে তাই ভাবে বটে, আসলে 100 বছর বাঁচেই না ওই গাছ, বড় জোর 10। তারপর লম্বা মোচা বেরোয়, ফুল ফোটে, এবং তারপরেই দুনিয়ার মায়া কাটায়। সাইসেল গাছও তাই। দেখি তো ফুল আছে কিনা। কিশোর, টর্চ জ্বালো তো। জ্বালল কিশোর।
ঘুরিয়ে ঘুরিয়ে ফেলতে লাগলো ক্ষেতের ওপর। এক হাতে দড়ি ধরে ঝুলে থাকা ভীষণ কষ্ট। ঝুড়ির কিনারে চোখ পড়তেই বলে উঠল, আজ হলো কি আমার? তোমাদেরও কি একবার মনে হলো না ঝুড়ির কিনারে পা রেখে দাঁড়ালেই তো পারি? তাই তো, একসঙ্গে বলে উঠল মুসা আর রবিন। দড়ি ধরে রেখে ঝুড়ির কিনারে দাঁড়ালো ওরা। হ্যাঁ, এবার চলো, মুসা বলল। গাছগুলো দেখি। একটা উদ্ভিদের অনেকগুলো করে পাতা, কোনোটার ঠিক মাঝখান থেকে বেরিয়েছে লম্বা ডাঁটা, 20 ফুট উঁচুতে উঠে গেছে। কোনোটার মাথায় মোচা, মোচা থেকে বেরিয়েছে সাদা সাদা ফুল। কি কাজে লাগে সাইসেল? জানতে চাইল মুসা। আঁশ খুব শক্ত এই পাতার। পাতা কেটে কারখানায় নিয়ে যাওয়া হয়, ওখানে মেশিনের সাহায্যে পাতার রস আর মাংস ছেঁচে ফেলে দিয়ে আঁশ বের করে। তারপর ওগুলো পাকিয়ে তৈরি করা হয় দড়ি। মোটা করে পাকালে এত শক্ত হয় ওসব দড়ি, বড় বড় জাহাজকেও বেঁধে রাখা যায়। বুঝলাম, ওসব দড়ি আমাদের কোনো কাজে লাগবে না। সাইসেল পাতা খাওয়া গেলেও তা না হয় এক কথা ছিল, বিচ্ছিরি ওই কাঁটাগুলো বরং আটকেই দিল আমাদেরকে। কাঁটা থেকে এখন ঝুড়িটা খুলবো কি করে? চলো জোরে জোরে ঝাঁকাই, বুদ্ধি দিল রবিন। ভেঙে খুলে যেতে পারে কাঁটাগুলো। দড়ি ধরে রেখে প্রথমে পা দিয়ে ঝাঁকানোর চেষ্টা করা হলো। তারপর এক হাতে দড়ি ধরে রেখে আর এক হাতে ঝুড়ির কিনারা চেপে ধরে, কিন্তু 1 ইঞ্চিও সরানো গেল না কাঁটা থেকে। বুঝেছি, গোলমালটা কোথায়। জোরে জোরে দম নিচ্ছে কিশোর। প্রতিটি পাতার 2 কিনারে আরো অসংখ্য শক্ত কাঁটা আছে, বড়শির মতো আটকেছে ওগুলোতেই। ওগুলো না ছাড়ালে ঝুড়িটাকে ছাড়ানো যাবে না। দেখি কিছু করা যায় কিনা। আস্তে করে পাতাগুলোর মাঝে শরীরটাকে ছেড়ে দিল কিশোর। উফ করে চিৎকার করে উঠল সঙ্গে সঙ্গে। কালো কাঁটার খোঁচা খেয়ে, তবে হাত পা বেশি নাড়াচাড়া করলো না, বড়শি বিঁধে যাওয়ার ভয়। ছুরিটা খুলে দিতে বলল মুসাকে। কোমর থেকে ছুরি খুলে বাড়িয়ে দিল মুসা। ঝুড়ির গায়ে আটকে থাকা কাঁটাগুলো সরাতে হলে পাতার কিনার চেঁচে ফেলতে হবে। আরো কাঁটা যাতে শরীরে না বেঁধে হুঁশিয়ার থেকে আস্তে আস্তে ছুরি দিয়ে পাতার কিনার চেঁচে ফেলতে লাগলো কিশোর। মুসাও নামবে কিনা ভাবছে, এই সময় নড়ে উঠল ঝুড়িটা। খাইছে, চেঁচিয়ে উঠল সে। এই দেখো দেখো, বেলুনটা দেখো। মুখ তুলে কিশোর দেখল কাত হয়ে গেছে বেলুনটা, মাটির অনেক কাছাকাছি নেমে এসেছে পাতাগুলোর উপরে, আর সামান্য নামলেই ফুটো হয়ে সমস্ত গ্যাস বেরিয়ে যাবে। এই গোলমালের মূল হলো বাতাস। পর্বতের ঢাল বেয়ে নেমে আসছে, মাটির কাছাকাছি এসে ধাক্কা খেয়ে মোড় নিয়ে বয়ে চলছে কাত হয়ে। বেলুনটাকেও কাত করে ফেলেছে। মরিয়া হয়ে দ্রুত হাত চালালো কিশোর। কাঁটার খোঁচা অগ্রাহ্য করে মুসাও নেমে পড়ল তাকে সাহায্য করার জন্যে। রবিনের কিছুই করার নেই, সে দড়ি ধরে ঝুলে রয়েছে আর মনে মনে প্রার্থনা করছে, ঈশ্বর বেলুনটা যেন ফুটো না হয়। এক ধরনের পিচ্ছিল রস বেরোচ্ছে সাইসেলের পাতা থেকে, সাবানের মতো। প্রাচীনকালে সাবান হিসেবে ব্যবহার করা হতো এই রস। এখনও ক্ষেতের কাছে বসবাসকারী আফ্রিকানরা তা করে। প্রাকৃতিক এই জিনিসটা আধুনিক সাবানের চেয়ে ভালো পরিষ্কারক। পানি থাকলে না হয় ধুয়ে ফেলা যেত, নেই, তাই যা হওয়ার তাই হলো। মুসা আর কিশোরের হাত ভরে গেল আঠালো পিচ্ছিল তরলে। ছুরির বাঁটি পিছলে যেতে চায়। একপাশে আরো অনেকখানি উঠে গেল বেলুন। রবিনকে জিজ্ঞেস করলো কিশোর, রবিন, টান কিরকম? বাড়ছে। মুসা, কিশোর বলল, তুমি উঠে যাও। কিন্তু তাতে তো ভার বাড়বে, আরো নেমে যাবে। যাবে না, আমি আর কয়েকটা কাঁটা সরিয়ে লাফিয়ে উঠে পড়ব। ঝুড়িতে উঠে গেল মুসা। বেশিরভাগ কাঁটাই সরিয়ে ফেলা হয়েছে। মুসা ওঠার পরও ভার নিয়ে বেশ টানছে এখন বেলুন। আরেকটু টান বাড়লেই বাকি কাঁটাগুলো থেকে টেনে ছাড়িয়ে নিয়ে যাবে ঝুড়িটা। বেলুনের টানে চড়চড় করে কয়েকটা কাঁটা ছিঁড়ে গেল। ওর পাশটায় আরো কাত হয়ে গেল ঝুড়ি। জোরে দুলে উঠল একবার। কিশোর, জলদি ওঠো, জলদি, মুসা বলল। তাড়াহুড়ো করে উঠতে গিয়ে কিশোরের প্যান্টে বিঁধে গেল একটা বড়শির মতো কাঁটা। ওদিকে টান বাড়ছে আরো, যে কোনো মুহূর্তে ঝুড়িটা ছাড়িয়ে নিয়ে যেতে পারে বেলুন। আরো কাত হয়ে গেছে এখন টানের চোটে। বাতাসের জোর বাড়ছে বোঝা যায়। এখনই যদি ছুটতে না পারে আকাশ বিহার, তাহলে আর পারবে না, ফেঁসে যাবে। চড়চড় করে উঠল আবার। আরো কিছু কাঁটা ছুটল। আর দেরি করা যায় না, কাঁটা খোলার চেষ্টা করলো না আর কিশোর। টান লেগে প্যান্ট ছিঁড়ে যায় যাক। মুসা আর রবিনকে বলল সাহায্য করতে। সেও উঠল ঝুড়িতে। অমনি ছুটে গেল ঝুড়িটা। কাঁটার উপর দিয়ে সরসর করে হিঁচড়ে গেল অনেকখানি, যতক্ষণ না সোজা হলো বেলুনটা। আরো কিছু কাঁটার খোঁচা সহ্য করতে হলো ওদেরকে, তারপর মুক্তি।
আর দাঁড়িয়ে থাকতে পারছে না রবিন। বসতে গিয়ে খেয়াল করলো একেবারে অক্ষত অবস্থায় মুক্তি দেয়নি কাঁটা। ঝুড়ির অনেক বাঁধন কেটে গেছে। বেশি চাপ লাগলে তলাটা খসে পড়ার সম্ভাবনা আছে। নীরবে আঙুল তুলে সেটা দেখালো বন্ধুদের। গম্ভীর হয়ে মাথা দোলালো কিশোর। কোনোভাবে বাঁধনগুলো আরেকটু খুললেই হয়, খসে পড়ে যাবে, বেশি ভার দেয়া যাবে না। নোঙরের দড়িটা টেনে তুলতে তুলতে মুসা জিজ্ঞেস করলো, ল্যান্ড করার একটা ভালো জায়গা পাওয়া যায় না? সম্ভাবনা খুবই কম, জবাব দিল রবিন। এই সাইসেলের ক্ষেত মাইলের পর মাইল ছড়িয়ে থাকে। পূব দিগন্তে আবছা আলো, রং লাগতে শুরু করেছে আকাশে। ভোর হচ্ছে। পেছনে কিলিমানজারো, আকাশের পটভূমিতে যেন এক প্রকাণ্ড দৈত্য মাথা তুলে রেখেছে। সামনে সাইসেল ক্ষেত ছাড়িয়ে আরো দূরে মাথা তুলেছে আরেকটা পর্বত, মাউন্ট পেরু, 15,000 ফুট উঁচু। খাইছে আবার! ফাটা বেলুনের মতো চুপসে গেল যেন মুসা। ওটার জন্যে আর ভাবি না, কিশোর বলল। ওটাও পেরিয়ে যেতে পারবো। আসল বিপদটা শুরু হবে ওটা পেরিয়ে যাওয়ার পর। কিলিমানজারো যেভাবে পেরিয়েছিল, মাউন্ট পেরুও সেভাবেই পেরোলো আকাশ বিহার। পাথরে আটকে থাকা উত্তাপই সাহায্য করলো ওটাকে। চূড়ার কয়েকশো ফুট ওপর দিয়ে পেরিয়ে এলো। বাঁয়ে কয়েক মাইল দূরে দেখা গেল আরুষা শহর। বিনেকিলার চোখে লাগালো কিশোর। আশা করছে ওই শহরের কারো চোখে বেলুনটা পড়বে, খবর চলে যাবে কিতানি লজে। কিন্তু এই ভোরবেলা জীবনের কোনো চিহ্নই চোখে পড়ল না শহরের পথে। নিরাশ হলো কিশোর। তার জানা আছে সামনে কয়েকশো মাইলের মধ্যে আর কোনো শহর নেই। যা বলেছিল মুসাকে, খারাপ হয়ে আসছে জায়গা। সুন্দর, কিন্তু নামার উপায় নেই। জোরালো বাতাসে তীব্র বেগে ধেয়ে চলেছে এখন আকাশ বিহার। যেখানে সেখানে মাথা তুলে রেখেছে ছোট বড় পাহাড়, টিলা, উপত্যকা আছে প্রচুর। বড় বড় গাছের বন আছে, কিন্তু সমতল জায়গা প্রায় চোখেই পড়ছে না যেখানে ল্যান্ড করা যায়। আর এই গতিতে নামতে যাওয়ার চেষ্টা করা মানে গাছে কিংবা পাহাড়ে বাড়ি খেয়ে ছাতু হয়ে যাওয়া। নিরাপদ জায়গা এখন একটাই, আকাশ। তবে পুরোপুরি নিরাপদ বলা যায় না কিছুতেই, কারণ ঝুড়ির তলা নরম হয়ে গেছে। দমকা বাতাসের একটা জোরালো ঝাপটাতেই খসে যেতে পারে কাগজের ঠোঙার তলার মতো। বিশাল এক গিরিখাত চোখে পড়ল। আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়ন দেখেছে ওরা। তার চেয়ে কম চড়া নয় খাতটা, তবে গভীরতা কিছুটা কম। দ্য গ্রেট রিফ, গম্ভীর কণ্ঠে ঘোষণা করল কিশোর। বলা হয় পৃথিবীর সবচেয়ে লম্বা গিরিখাত। জাম্বসি নদী থেকে শুরু হয়েছে, মধ্য আর উত্তর আফ্রিকার ভেতর দিয়ে গিয়ে লোহিত সাগরের পাশ দিয়ে চলে গেছে একেবারে মরুসাগর পর্যন্ত। পৃথিবীর পুরো পরিধির 4 ভাগের 1 ভাগের সমান লম্বা। তৈরি হলো কিভাবে? জিজ্ঞেস করলো বিস্মিত মুসা। অবশ্যই প্রাকৃতিক কারণে, রবিন জবাব দিল। আগ্নেয়গিরি আর ভূমিকম্প এর কারণ। ওই যে দেখো সামনে কতগুলো হ্রদ, লবণের হ্রদ ওগুলো। ওটা লেক ম্যানিয়ারা। গিরিখাতের এক দেয়াল থেকে আরেক দেয়াল পর্যন্ত ছড়িয়ে রয়েছে হ্রদটা, কিন্তু লবণ থাকলে যেরকম সাদা হওয়ার কথা তেমন নয়, হয়ে আছে টুকটুকে লাল, যেন সূর্যাস্তের রং লেগেছে। লাল কেন জানা আছে ওদের। কোটি কোটি ফ্লেমিঙ্গো পাখির বাস এই হ্রদে। এত ঘন হয়ে থাকে ওগুলো, ওপর থেকে দেখলে মনে হয় হ্রদটাই বুঝি লাল। হ্রদ পেরিয়ে সে উপত্যকার ওপর দিয়ে উড়ে চলল বেলুন। এটা হলো বিখ্যাত ম্যানিয়ারা গেম রিজার্ভ, জন্তু জানোয়ারের স্বর্গ। আর একটু এগোতে হঠাৎ করেই যেন বদলে গেল ভোরের আকাশ। রোদ ঝলমলে দিন ছিল, হয়ে গেল মেঘলা। পূবের আকাশ থেকে ধেয়ে আসছে বজ্র। দিগন্ত ছাড়িয়ে দ্রুত উঠে আসছে কুচকুচে কালো মেঘ। তার বুকে এক নাগাড়ে ছোবল মারছে যেন রূপালী বিদ্যুতের ধারালো ফলা। বিকট শব্দে বাজ পড়ল। গ্রেট রিফের দেয়ালে দেয়ালে প্রতিধ্বনি তুলল সে আওয়াজ। কয়েক গুণ জোরালো হয়ে ফিরে এসে আঘাত হানল কানের পর্দায়। ভূমিকম্প শুরু হলো। খাতের দেয়াল থেকে হুড়মুড় করে পিছলে নামতে লাগলো পাথর আর মাটি। ভূমিধস নামছে। আচমকা এসে আঘাত হানল দমকা হাওয়া। আসার এক মুহূর্ত আগেও বোঝা যায়নি যে আসছে। এত জোরে ঝাঁকালো ঝুড়িটাকে পটপট করে ছিঁড়ে গেল দুটো দড়ি। দেখো কি আসছে! এতই অবাক হয়ে আছে মুসা, ভয় পাওয়ার কথাও যেন ভুলে গেছে। খাতের পশ্চিম দেয়ালটা তীব্র গতিতে ছুটে আসছে। আসলে বেলুনটাই ছুটে যাচ্ছে ওটার দিকে। প্রচন্ড ঝড় বইছে ওখানে, গাছপালার মোচড় দেখেই বোঝা যায়। নোঙরের দড়িটা তুলে নিল সে। ছুঁড়ে মারবে, কোথাও আটকে গিয়ে যদি আকাশ বিহারকে থামিয়ে দেয় সেই আশায়। ওই কাজও করো না,
হুঁশিয়ার করলো রবিন। ওখানে নামতে চাই না আমরা, বরং ওপর দিয়ে পেরিয়ে যেতে চাই, তাই না কিশোর? মাথা ঝাঁকালো গোয়েন্দা প্রধান। সামনে যেন দ্রুত মাথা উঁচু করছে খাতের দেয়াল, কালো, আতঙ্ককর। 3000 ফুট উপরে উঠতে হবে, পারবো কিনা আল্লাহ জানে। বস্তা ফেলো! কিছু বস্তা ফেলা হলো। বিপজ্জনক হারে কমে গেছে বস্তার সংখ্যা। রবিন আর কিশোর শঙ্কিত হয়ে উঠেছে, কিন্তু মূসা ভয় পাচ্ছে না আর। ও ধরেই নিয়েছে কিলিমানজারো আর মাউন্ট মেরু পেরোনোর সময় যেরকম অলৌকিক ব্যাপার ঘটেছে, এখানেও তেমনি কিছু ঘটবে। বাতাসের কোনো ঊর্ধ্বমুখী স্রোত ওদেরকে ওপাশে নিয়ে যাবে, বলল সে কথা। এখানে সেরকম বাতাস থাকার কথা নয়। কিশোরের গলায় সন্দেহ। মনে হচ্ছে সাইক্লোন তৈরি হয়েছে ওখানটাতে, আর তার মধ্যে পড়লে 12টা বাজবে বেলুনের। বিদ্যে জাহির করলো রবিন। সাইক্লোন কি জানো? বাতাসের তীব্র স্রোত অনেকখানি জায়গা জুড়ে গোল হয়ে ঘুরতে থাকে। কোন দিকে ঘোরে জানতে চাইলে মূসা। বিষুবরেখার দক্ষিণে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেদিকে, আর বিষুবরেখার উত্তরে উল্টো দিকে। আমরা আছি কোথায়? আরে তাই তো, এই কথা তো মনে ছিল না। বিষুবরেখার ওপরেই রয়েছি আমরা। তার মানে, কিশোর বলল, বাতাস এখানে জানে না কোন দিকে যাবে। বলা যায় বাতাস এখানে খ্যাপা, সব দিকেই ছুটতে চাইবে। এ কারণেই গ্রীষ্মমণ্ডলের সাইক্লোন অন্য এলাকার চেয়ে ভয়াবহ হয়। বস্তা ফেলো, বস্তা ফেলো! সব? মূসার প্রশ্ন। সব, এটাই এখন একমাত্র উপায়। শেষ বস্তাটাও ফেলে দেয়া হলো। করুণ চোখে সেটার পতন দেখল কিশোর। বেলুনটাকে নিয়ন্ত্রণ করার একটা বড় উপকরণ শেষ। এখন বাতাস আর রোদের উপরে পুরোপুরি নির্ভর করতে হবে। তবে এসব নিয়ে ভাবনার সময় নেই এখন। দড়ি ধরে রেখেছিল বলে রক্ষা, নইলে বাতাস যেভাবে ঝটকা দিয়ে ঝুড়িটাকে উপর করে ফেলে দিল, তাতে তিনজনেই এতক্ষণে ডিগবাজি খেয়ে রওনা হয়ে যেত মাটির দিকে। বিপজ্জনক ভঙ্গিতে ঝুলে রইল দড়ি ধরে। 1000 ফুট নিচে রয়েছে পাহাড়ের পাথুরে ঢাল, ওখানে পড়লে একেবারে ভর্তা। আরেক দমকা বাতাসে আবার ঠিক করে দিল ঝুড়িটাকে। আগের অবস্থায় নিয়ে এলো। ঝুড়িতে নামলো ওরা, মুখ ফ্যাকাশে। কেউ কথা বলছে না, বলার অবস্থাও নেই। বস্তাগুলো ফেলে দেয় অনেক হালকা হয়ে গেছে ভার। উঠতে শুরু করেছে বেলুন, তবে চূড়া পেরিয়ে যেতে পারবে কিনা এখনো বোঝা যাচ্ছে না। কখনো আশা দিচ্ছে বাতাস, উপরের দিকে খানিকটা উঠে গিয়ে পরক্ষণেই আগের চেয়েও নিরাশ করছে আরো নেমে গিয়ে। নানা রকম শব্দে ভরে গেছে চারপাশটা। বাতাস যে এত বিচিত্র শব্দ করতে পারে জানা ছিল না ওদের। ওপরে উঠছে বেলুন, আরো ওপরে, আরো। মূসার অলৌকিক কাণ্ডটা এবারও বাতাসের কারসাজি। ঢালে ধাক্কা খেয়ে কোনাকুনি উঠে যাওয়ার চেষ্টা করছে বাতাসের স্রোত, টেনে নিয়ে চলেছে বেলুনটাকে। আশা হলো ওদের, মনে হচ্ছে পেরোতে পারবে শেষ পর্যন্ত। যে ঝড়ের ভয়ে আতঙ্কিত হয়েছিল ওরা, সেই ঝড়ই বাঁচিয়ে দিল ওদেরকে। দেয়ালের উপর দিয়ে ঠেলে বের করে দিল আকাশ বিহারকে। গলা ধাক্কা দিয়ে গেট থেকে বের করে দিল যেন। তা দিক, কিছু মনে করলো না তিন গোয়েন্দা, বরং মনে মনে অসংখ্য ধন্যবাদ জানালো ঝড়কে। ওরা অক্ষতই রইল, তবে ঝুড়িটার ক্ষতি হলো অনেক। বড় বড় ফাঁক দেখা যাচ্ছে, কয়েক জায়গায় বেত খসে পড়েছে, আরও দুটো দড়ি ছিঁড়েছে, আর বেলুনের নোঙরের দড়িটা ছিঁড়ে চলে গেছে গোড়া থেকে। বোধহয় কোনো গাছে টাছে আটকে ছিল, ঝড়ের মধ্যে খেয়ালই করতে পারেনি তিন গোয়েন্দা। দেয়ালের এপাশে এসে দেখা গেল মুষলধারে বৃষ্টি হচ্ছে। এত ভারী বৃষ্টিপাত না দেখলে বিশ্বাস করা যায় না। সেই সাথে রয়েছে কনকনে ঠান্ডা, হাড় পর্যন্ত কাঁপিয়ে দিতে চায়। সারা শরীর ভিজে চুপচুপে হয়ে গেল চোখের পলকে। শীতে কাঁপতে লাগলো ওরা। নিচে এখন বড় বড় গাছের জঙ্গল। নগরঙ্গরও জ্বালামুখ পেরোলো বেলুন বৃষ্টির মধ্যেই। মৃত আগ্নেয়গিরির এই জ্বালামুখটা 3000 ফুট গভীর। তলায় 150 বর্গমাইল জায়গা জুড়ে জন্মেছে ঘন জঙ্গল, মাঝে মাঝে হ্রদ। জন্তু জানোয়ারের অভাব নেই। ডাঙায় হাতি গন্ডার থেকে শুরু করে পানিতে কুমির, জলহস্তী সবই আছে। জ্বালামুখ পেরিয়ে সেরেঙ্গেটি মরুভূমির ওপর চলে এলো আকাশ বিহার। পেছনে ফেলে এসেছে মেঘ। কালো অন্ধকার থেকে হঠাৎ বেরিয়ে এসেছে উজ্জ্বল আলোয়। চোখ ধাঁধিয়ে যাওয়ার উপক্রম হলো ছেলেদের। কনকনে ঠান্ডা থেকে গনগনে গরমে এসে পড়ে কেমন করে উঠল শরীর। সইতে সময় লাগলো। সামনে যত দূর চোখ যায় শুধু বালি আর বালি আর বালি। লোক নেই, জন নেই, গাছপালা নেই, ঘর নেই, বাড়ি নেই, জীবনের কোনো চিহ্ন নেই। দেখতে দেখতে ভেজা শরীর, ভেজা জামা কাপড় শুকিয়ে খসখসে হয়ে গেল ওদের। প্রচণ্ড পিপাসায় ছাতি ফাটার উপক্রম।
খিদে টের পাচ্ছে না কেউই, এমনকি মুসাও না। শুধু তৃষ্ণা, অস্বাভাবিক তৃষ্ণা। বাতাসের খ্যাপামি নেই এখানে, শান্ত একটানা। বেলুন চলেছে চলেছে, নির্মমভাবে শরীরে আঘাত হানছে যেন রোদের চাবুক। মাথার উপরে ব্যঙ্গের হাসি হাসছে বুঝি মরুর সূর্য। অন্তত মুসার সেরকমই মনে হলো। ইস, পানির একটা বোতলও যদি থাকতো। আফসোস করলো মুসা। কেউ জবাব দিল না। একটা বন্দুক টন্দুক আনতে পারলে হতো, হরিণ মেরে তার মাংস খেতে পারতাম, রক্ত পান করে পিপাসা মেটাতে পারতাম। তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে মুসা, কিশোর বলল শুকনো গলায়। চুপ করো। গত 12 ঘন্টার উত্তেজনা আর পরিশ্রমে তার নিজের মাথাও যে গরম হয়ে গেছে বুঝতে পারছে। এমন সব জিনিস চোখের উপর ভেসে উঠছে যেগুলো অবাস্তব। দিগন্তে গ্রাম দেখতে পাচ্ছে, গ্রামের লোকজন বিধ্বস্ত বেলুনটাকে দেখে ছুটে আসছে সাহায্য করার জন্যে। সে জানে যেদিকে যাচ্ছে পশ্চিমে, সেদিকে কোনো লোকালয় নেই। তবে মিঠে পানির বিশাল এক আধার রয়েছে, ভিক্টোরিয়া হ্রদ। ওটাতে নামতে পারলে প্রাণ ভরে পানি খাওয়া যেত। কিন্তু সেটাও দুরাশা, জানে সে। পশ্চিমেই রয়েছে ভিক্টোরিয়া হ্রদ ঠিক, তবে 100 মাইলের বেশি দূরে। ওখানে পৌঁছতে পৌঁছতে বেলুনটা যদিও বা ঠিক থাকে, ওরা থাকবে না, পিপাসাই মরে যাবে। দেখো দেখো, জলস্তম্ভ! চিৎকার করে উঠল মুসা। পানি পানি! কিশোর আর রবিনও দেখতে পাচ্ছে স্তম্ভটা, তবে ওদের বুঝতে অসুবিধা হচ্ছে না ওটা পানি নয়, বালির স্তম্ভ। মরুভূমিতে বালির ভয়াবহ ঘূর্ণিঝড় শুরু হয়েছে। হোক গে, পরোয়া করে না আর ওরা। মরলে মরুক, বাঁচলে বাঁচুক, কিছুই আর এসে যায় না যেন। চেষ্টা করার উপায় থাকলে না হয় করতো, কিন্তু করবেটা কি? বাতাসের যেদিকে গতি সেদিকে যাবে বেলুন। যাক। মুসা আশা করতে লাগলো এবারেও অলৌকিক কিছু ওদেরকে বাঁচিয়ে দেবে, কিন্তু বাঁচানোর কোনো লক্ষণই দেখতে পেল না। বেলুনটা সোজা ধেয়ে চলেছে ঘূর্ণির দিকে। এর মধ্যে পড়লে বেলুনটা তো যাবেই, ওদেরকেও শ্বাসরুদ্ধ হয়ে মরতে হবে। কি যেন একটা কথা খচখচ করছে কিশোরের মগজে, মনে পড়ি পড়ি করেও পড়ছে না। বিড়বিড় করে রবিন বলল, টর্নেডোটা আসছে না, আমরাই এগিয়ে চলেছি। কোনোভাবে যদি থামা যেত। বিদ্যুৎ ঝিলিক দিয়ে গেল যেন কিশোরের মাথায়। মনে পড়েছে রিপ লাইন। হাত বাড়িয়ে চেপে ধরল দড়িটা। এই কি করছো? আঁতকে উঠল রবিন। গ্যাস বের করে দেব। মাথা খারাপ হয়ে গেছে তোমার? হয়তো, কিন্তু আর কোনো উপায়ও নেই টর্নেডো থেকে বাঁচার। শক্ত হয়ে বসো। দড়ি ধরে টান দিল কিশোর, কিছুই হলো না। আরো জোরে টানলো। শেষে 2 হাতে দড়ি চেপে ধরে গায়ের জোরে টানতেই ফরফর করে 3 কোনা এক টুকরো কাপড় ছিঁড়ে চড়ে এলো বেলুনের গা থেকে। ফুস করে বেরিয়ে যেতে শুরু করলো গ্যাস। দ্রুত নামছে বেলুন, তৈরি রয়েছে ওরা। তারপরও ঝাঁকুনিটা অনেক বেশি মনে হলো। শরীরের হাড়গোড় সব আলাদা করে দিল যেন। বালিতে প্রায় 100 ফুট হেঁচড়ে গিয়ে প্যারাশুটের কাপড়ের মতো নেতিয়ে গেল বেলুনের কাপড়। ঢেকে ফেললো ওদেরকে, যেন কবর দিয়ে দিল। ঝুড়িটা একেবারে শেষ। নেমেছে নরম বালিতে, তবে ছেঁচড়ে উঠে এসেছে পাথুরে জায়গায়। মরুভূমির এসব অঞ্চলকে বলে হামাডা, অর্থাৎ পাথুরে মরু। কয়েক সেকেন্ডের জন্য হুঁশ হারালো যেন 3 জনেই। সবার আগে সম্বিত ফিরে পেল মুসা। মাথা দিয়ে ঠেলে কাপড় তুলে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো নিচ থেকে। কিশোরের অবস্থা তার চেয়ে কাহিল, রবিনের আরো বেশি। কিশোর একাই বেরোতে পারলো, রবিনের সাহায্য লাগলো, একা পারল না। গ্যাস পুরো বেরিয়ে যায়নি বেলুনের, কিছু রয়ে গেছে। ঝুড়ি নেই, কোনো রকম ভার নেই। পিংপং বলের মতো লাফ দিয়ে উঠল হঠাৎ ওটা। বাতাস লাগলো গায়ে, উঠে গেল আরো কিছুটা। ছুটে এলো মরুর দমকা হাওয়া, এক টানে তুলে ফেললো প্রায় 50 ফুট। মাটিতে পড়ে থেকে জিরিয়ে নিয়ে যেন বল ফিরে পেয়েছে আকাশ বিহার। জোরালো বাতাসে ভর করে উঠতে উঠতে চলে যাচ্ছে। কোথায় যায়? মুসার প্রশ্ন। আল্লাহ জানে, কিশোরের জবাব। ওঠার দিকে তাকিয়ে আর লাভ নেই। দীর্ঘশ্বাস ফেলল রবিন। আমরা এখন কি করব? আবার প্রশ্ন করলো মুসা। জানি না, বলে উঠে দাঁড়াতে গেল কিশোর। আউ করে বসে পড়ল আবার। হাত চলে গেছে ডান পায়ে। কি ব্যাপার, ভাঙলো নাকি? জিজ্ঞেস করলো রবিন। বুঝতে পারছি না। তোমাদের কারো কাছে এক্সরে মেশিন আছে? সরি। শুকনো হাসি হাসল মুসা।
তাহলে দেখি আবার চেষ্টা করে। জোর করে উঠতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ল কিশোর। না, গেছি। তোমরা এখানে বসো, প্রস্তাব দিল মুসা। আমি গিয়ে দেখি সাহায্য টাহায্য মেলে কিনা। কোথায় যাবে? দেখি কোনো একদিকে। জায়গাটার নাম কি জানো? রবিন বলল। সেরেঙ্গেটির এই অঞ্চলটার নাম দিয়েছে শিকারীরা শূন্য অঞ্চল। শুধুই শূন্যতা এখানে, বালি আর পাথর ছাড়া কিচ্ছু নেই। গ্রাম ট্রাম কিচ্ছু নেই? কিচ্ছু না, পানিও নেই কাছাকাছি। তাহলে ওই জানোয়ারগুলো বাঁচে কি করে? পানি ছাড়া কোনো জীব বাঁচতে পারে না। তা ঠিক, তবে ওগুলো এখানে বাস করে না। হাজারে হাজারে আসে, দল বেঁধে মাইগ্রেট করে চলে যায় শত শত মাইল দূরের নদীর কাছে। বছরের একটা সময় যায় উত্তরে, আর একটা সময় উত্তর থেকে আবার ফিরে যায় দক্ষিণে। আর ওসব জানোয়ার পানির কষ্ট সইতে পারে অনেকদিন, পানি না খেয়ে চলতে পারে। যারা পারে না তারা আসেই না। দেখো, অত কথা শুনতে পারবো না, অধৈর্য হয়ে উঠল মুসা। আমি যাবই, কোথায় যাবো জানি না, তবে যাব। দাঁড়াও, বাধা দিল কিশোর। ফিরবে কি করে? তাই তো। এবারে থমকে গেল মুসা। দিক নির্ণয়ের কোনো যন্ত্র নেই ওদের কাছে, কম্পাস নেই, সেক্সট্যান্ট নেই, কিছুই না। একটা কাঠি দিয়ে দাগ দিতে দিতে যাবো, মুসা বলল। ফিরে আসবো ওই দাগ ধরে। আরেক কাজ করতে পারি, একটু পরপর পাথর ফেলে যেতে পারি। তা পারো, তবে ফেরার সময় দাগ বা পাথর কিছুই দেখতে পাবে না। যে হারে বালি ওড়ে 1 ঘন্টার মধ্যেই ঢেকে ফেলবে। চুপ হয়ে গেল মুসা। তার চোখ ঘুরে বেড়াচ্ছে মরুর বুকে। পোয়াটক মাইল দূর দিয়ে উত্তরে হেঁটে চলেছে এক পাল জেব্রা। গায়ে প্রায় গা ঘেঁষে চলেছে। ওগুলোর পেছনেই চলেছে কয়েকশো ওয়াইল্ড বেস্ট। ওগুলোও চলেছে গা ঘেঁষে। ছড়িয়ে তো পড়ছেই না, দলছুট হয়ে চলারও লক্ষণ দেখা যাচ্ছে না কোনোটারও। দলটার দিকে তাকিয়ে থেকে কি ভাবল সে। তারপর উঠে দাঁড়িয়ে বলল, দাঁড়াও, দেখে আসি। সে ওগুলোর কাছে এসে দাঁড়ালো। তাকে দেখেও দেখল না জানোয়ারগুলো। চলছে তো চলছেই। শীতের দেশ থেকে শীত কাটাতে যেভাবে গরমের দেশে চলে যায় ভ্রমণকারী পাখির দল, আফ্রিকার এসব জানোয়ারও আবহাওয়ার বদলের কারণেই এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যায়। এই সরে যাওয়াকেই বলে মাইগ্রেট করা। সেরেঙ্গেটি পেরিয়ে অনেক জানোয়ার উত্তরে যাতায়াত করে। বেশ কয়েকটা যাত্রাপথ রয়েছে, তারই একটার কাছে এসে দাঁড়িয়েছে মুসা। সেই কোন আদিকাল থেকে পাথর আর শক্ত মাটি কেটে দিয়েছে কোটি কোটি খুর। গজখানেক গভীর আর কয়েকশো গজ চড়া একটা নালা মতো সৃষ্টি করে ফেলেছে। ওটাই ওদের যাত্রাপথ। ও পথ ধরেই বারবার আসা যাওয়া করে, পথ থেকে সরে না। ফলে পথ ভুল করে অন্য জায়গায় সরে যাওয়ারও উপায় নেই। ফিরে এলো মুসা। হয়ে গেছে কাজ, সমস্যা খতম। দারুণ রাস্তা বানিয়ে ফেলেছে জানোয়ারগুলো, ওটা ধরে চলে যাব। কোথাও না কোথাও মানুষের দেখা পাবই। সাহায্য নিয়ে একই পথ ধরে ফিরে আসবো। তোমরা কিন্তু জায়গা ছেড়ে একেবারেই নড়বে না। তা না হয় না নড়লাম। কাছেই বড় একটা পাথরের টিলার দিকে তাকিয়ে রয়েছে কিশোর। ছায়া মিলবে ওটার ওপাশে, কিন্তু এটা মানুষের তৈরি রাস্তা নয়। এর ধারে গ্রাম কিংবা জনবসতি থাকার সম্ভাবনা নেই। মাইগ্রেট করে যেসব জানোয়ার, ওরা সাধারণত মানুষের বসতি এলাকা এড়িয়ে চলে। 100 মাইল গিয়েও হয়তো দুপেই কারো দেখা পাবে না, উট পাখি ছাড়া। তাহলেও অন্য কোনো উপায় বাতলাও, আর কি করতে পারি? কোনো বুদ্ধিই করতে পারছি না। রবিন, তুমি? না, মাথা নাড়ল রবিন। তাহলে আর কোনো কথা নেই। গা থেকে বুশ জ্যাকেটটা খুলে কিশোরের দিকে বাড়িয়ে দিল মুসা। এটা রাখো, রাতে কাজে লাগবে। কাজে তো তোমারও লাগবে। আমি তোমার মতো অসুস্থ নই, তাছাড়া হাঁটবো, গা এমনিতেই গরম হয়ে থাকবে। এটার আর দরকার পড়বে না। অজানার উদ্দেশ্যে পা বাড়িয়েছে মুসা। উড়ন্ত ঝুড়িতে এতগুলো ঘন্টা বেকায়দায় কাটানোর পর হাঁটতে ভালোই লাগছে। জানোয়ারদের তৈরি পথের ধার দিয়ে চলছে সে। তাড়াতাড়ি যেতে পারলে হয়তো অন্ধকার হওয়ার আগে কাউকে পেয়ে যাবে। ধোঁয়া, কুঁড়ে কিংবা তাঁবু দেখার জন্য নজর কড়া করে রেখেছে সে। কিন্তু মানুষ বসবাসের কোনো চিহ্নই চোখে পড়ছে না। তবে একাকী লাগছে না তার। দিনের আলো আছে, জানোয়ারগুলো রয়েছে পাশাপাশি। ভীষণ গরম রোদ, দরদর করে ঘামতে শুরু করেছে সে। চোখের পাতা ভিজে যাচ্ছে। সেখানে বালু লেগে গিয়ে চটচট করছে। সাংঘাতিক অস্বস্তিকর। নাকে মুখে বালি ঢুকে পড়তে চায়। শেষে নাকের উপর রুমাল বাঁধল। খিদে যেন করাত চালাচ্ছে পেটের মধ্যে।
20 ঘন্টা কিচ্ছু খায়নি, তবে বেশি কষ্ট দিচ্ছে পিপাসা। কল্পনা করতে করতে চলেছে সে। সবুজ তৃণভূমির মাঝখান দিয়ে বয়ে চলেছে মিষ্টি পানির নহর। উপুর হয়ে মুখ ডুবিয়ে পানি পান করছে, তারপর নহরের পাশে ঘাসের গালিচায় শুয়ে ঘুমিয়ে পড়েছে। কিন্তু তার পা ঠিকই চলছে, আর বালি ঢুকছে চোখের ভেতর, এবং আহত কিশোর আর দুর্বল রবিন অসহায় হয়ে মরুভূমিতে পড়ে রয়েছে তার সাহায্য নিয়ে ফেরার অপেক্ষায়। এখানেই শেষ হচ্ছে সিংহের গর্জন এর 6ষ্ঠ পর্ব। পরবর্তী পর্ব শুনতে সাথে থাকুন গল্প বাই ঘাসফড়িং এর। ধন্যবাদ।